তো এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই জেনি বেনকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়, আর যখন সিঁড়ি দিয়ে নিচে যায় তখন আবার সে তার সামনে বেনকে দেখতে পায়। এটা দেখে তো তার মাথা একদমই ঘুরে যায় আর বলে, একটু আগেই তোমার সাথে আমার উপরে দেখা হয়েছিল তাই না? তোমার মাথার চুল তো ভিজে ছিল, তুমি আমার আগে নিচে কিভাবে চলে আসলে? এরপর জেনি ভূত ভূত করতে করতেই বেহুশ হয়ে যায়। এই কথা শুনে বেনও অবাক হয়ে যায় আর ভাবে, আমি তো পাস্টে গিয়েছিলাম, আর না চাইতেও আমাকে তার সাথে দেখা করতে হয়েছে ওই বাইকের ধাক্কা লাগানোর থেকে বাঁচানোর জন্য। তারপর সে যখন আমার হাতে ফুল দেখেছিল আর বলেছিল যে তুমি ফুল পাক্কা আমার জন্য এনেছো, তাই তাকে ফুল দিতে হয়েছে। তারপর যখন আমি প্রেজেন্টে আসলাম তখন হঠাৎ করে বাবা আমাকে দৃশ্যমান হতে দেখে নেয়। সে বুঝে যায় যে আমার হারানো পাওয়ার আবারও ফিরে এসেছে, আর তখন আমি তাকে সব কথা বললাম যে এবারের পাওয়ার একটু আলাদা, কারণ এবার আমি পাস্টে গেলে জেনি আমাকে দেখতে পারে আর আমি তাকে ধরতেও পারি। আর তখন আমার বাবা আমাকে পুরনো একটা বই দেখায় যেখানে লেখা ছিল সুপার পাওয়ার কোনো নতুন আর স্পেশাল মানুষের সাথে দেখা করার পর একটু বদলেও যেতে পারে, মানে আপগ্রেড হতে পারে। এরপর আমি মাত্রই এখানে আসলাম আর সে বলে আমি নাকি উপরের ফ্লোরে তার সাথে দেখা করেছি, আমার চুল ভেজা ছিল। তার মানে এটা হয়েছে যে সে আমার ভবিষ্যৎ ব্যানের সাথে দেখা করেছে। তখনই সেখানে ব্যানের মা বাবাও চলে আসে। তারা জেনিকে বেহুশ দেখে চিন্তায় পড়ে যায় আর বলে কি হয়েছে? তখন ব্যান বলে জানি না, তবে সে ভূত ভূত বলে দৌড়াচ্ছিল। তখনই সেখানে মোটু চলে আসে আর বলে সে আমাকে একটু উড়তে দেখে ফেলেছিল, আর সে অজ্ঞান হয়নি বরং শান্তিতে ঘুমাচ্ছে, কারণ সে ওই চা পান করেছিল যেটা সে রোজ মাকে পান করায়, যার মধ্যে সে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, বাসায় কেউ মোটুর কথা বিশ্বাস করে না। মিস এনির তো মনে হয় তার মেয়ে জেনিকে নিয়ে জেলাস ফিল করছে, কারণ এই মোটুর আগে জেনির বিয়ে হয়ে যাবে আর সে ওই জিম বিল্ডিংয়ের মালিক হয়ে যাবে, এরকম তার মায়ের মনে হয়। এই জন্য সে মোটুকে গালি দেয় আর বলে, শোনো, পরের বার ওরার আগে মনে রাখবে আমরা আমাদের পাওয়ারের ব্যাপারে এখনই জেনিকে বলতে পারবো না, সে এই সব কিছু এত সহজে নিতে পারবে না। পরের দিন সকালে যখন জেনি ঘুম থেকে ওঠে তখন তার মাথা খারাপ হয়ে যায় আর বলে, কাল রাতে আমি যা যা দেখেছি সেগুলো কি সত্যি ছিল নাকি ঘুমের ওষুধ খাওয়ার জন্য এসব হচ্ছিল? ব্রেকফাস্টের সময় জেনি ইনার জন্য ডিম ভাজি করে। তখনই মিস এনি আসে আর জিজ্ঞেস করে, তোমার কি সোনামে যাওয়ার ইচ্ছা আছে? তুমি কি আগে সোনামে যেতে চাও? এই কথা শুনে জেনি ভয় পেয়ে যায়, কারণ প্রথমে সোনাম তো তারই ছিল। তারপর মিস এনি বলে, কাল রাতে আমি স্বপ্নে দেখেছি প্রথমে সোনামেতে যাওয়ার জন্য তোমাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে। আসলে তোমার জন্য আমার চিন্তা হতে থাকে, এই জন্য হয়তো আমি এরকম স্বপ্ন দেখেছি। কিন্তু তারপরও আমি তোমাকে এটাই বলবো, কিছুদিনের জন্য সোনামে যাওয়ার থেকে দূরে থাকো, এটাই তোমার জন্য ভালো হবে। এরপর জেনি তার বাসায় যায় আর তার মাকে সব কথাই বলে। এতে তার মা বলে, মনে হয় ওই বৃদ্ধ মহিলা তোমার পেছনে লোক লাগিয়েছে, এই জন্য সে প্রথমে সোনামের ব্যাপারে জানতে পেরে গেছে। এখন এসব ড্রামা অনেক হয়েছে, তুমি তোমার বিয়ের রেজিস্ট্রি করার তৈরি করো, যাতে তুমি তাড়াতাড়ি তাদের লিগ্যাল গার্জিয়ান হতে পারো, কারণ তোমাকে এখন অনেক ঋণ পরিশোধ করতে হবে। এই কথা শুনে জেনি উদাস হয়ে যায়। তো এখানে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জেনির বাবা মারা গেছে আর শেষকৃত্যে আত্মীয়দের থেকে বেশি আদায়কারী এসেছিল। এখানে একজন মহিলাও ছিল যার কাছে অনেক টাকা বাকি রেখেছিল জেনির বাবা, সে তো বেঁচে নেই। এই জন্য ওই মহিলা জেনিকে বলে, আজ থেকে তুমি তোমার বাবার ঋণ পরিশোধ করবে। সেই সময় জেনি অনেক ছোট ছিল, সেই সময় সে কোনো কাজও করতো না, এই জন্য ওই মহিলা জেনিকে তার কাছে কাজে রেখে দেয়। এই ছোট একটা কাজ করার জন্য জেনি ওই মহিলাকে মা ডাকতে শুরু করে দেয়। তার মানে জেনি এখন যাকে মা বলছে সে তার রিয়েল মা নয়, আর না গ্রেস আর আঙ্কেল তার নিজের মানুষ, তারাও পর। প্রেজেন্টে ব্যানো জেনির খোঁজে সোনামের ভেতরে ঢুকে পড়ে, তবে আঙ্কেল তাকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু সে মানে না। তাই আঙ্কেল তাকে সোনামের রুলসগুলো ইত্যাদি শেখাতে থাকে, আর সে বেনকে কাপড় চেঞ্জও করায়। আর ততক্ষণের মধ্যে সে জেনি আর তার মাকে কল করে ইনফর্ম করার কথা ভাবে যে ব্যান এখানে চলে এসেছে, কিন্তু তারা দুজনেই সোনামের হটরুমে চলে গিয়েছিল আর নিজেদের মধ্যে কিছু কথাও বলছিল। তখনই সেখানে ব্যান চলে আসে আর এখানে সে জেনিকে ওই মহিলাকে মা বলতে শুনে ফেলে। এই কথা শুনে ব্যান জেনিকে প্রশ্ন করে যে তুমি তো বলেছিলে তোমার এই পৃথিবীতে কেউই নেই, তাহলে তুমি তাকে মা বললে কেন? এরা দুজনেই কিছু বলার আগেই আঙ্কেল সোনামের ফায়ার অ্যালার্ম অ্যাক্টিভেট করে দেয়। এতে সবাই পালাতে শুরু করে দেয় আর অ্যালার্ম শুনতেই জেনি মেঝেতে পড়ে যায়। তখন ব্যান তাকে বাঁচাতে যায়, কিন্তু সোনাম হটরুমে উপস্থিত থাকার কারণে ব্যানের পা ঘেমে গিয়েছিল, এই জন্য সে পা পিছলে পড়ে যায়
আর তার কারণে পাশে থাকা জেনিও পড়ে যায়। বেনের তো কিছু হয় না, কিন্তু জেনি পড়ে গিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়, কারণ তার মাথায় অনেক বেশি আঘাত লেগেছিল। এই কারণে অ্যাম্বুলেন্স ডেকে জেনিকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে যখন ডকুমেন্টসের গার্জিয়ান সাইন চায়, তখন জেনির মা বেনকে সাইন করতে বলে, কারণ সে তো তার আসল মা ছিল না। এরপর জেনির চিকিৎসা তো শুরু হয়ে যায়, কিন্তু বেনের মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন ওঠে। এজন্য জেনির মা বেনকে সব ঘটনা বলে যে জেনির বাবা মারা যাওয়ার পর কেউ ছিল না তার, শুধু আদায়কারী ছাড়া। আমিও আদায়কারী, এই জন্য আমি জেনিকে সাপোর্ট করেছি, তাকে নিজের কাছে রেখেছি, কাজে লাগিয়েছি। এরপর সে যা টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে সে অনেক ঋণ পরিশোধ করেছে। এসব জানার পর বেন তার মাকে কল করে বলে যে মা, আপনার ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে, জেনি হাসপাতালে আছে সোনাম রুমে পড়ে যাওয়ার জন্য। এই কথা শুনে মিস এনির কষ্ট তো লাগে, কিন্তু তার সাথে একটা ব্যাপারে খটকাও লাগে যে জেনির আসার জন্য আমার পাওয়ার তো ফিরে এসেছে, কিন্তু আমি যতবারই স্বপ্নে ভবিষ্যৎ দেখেছি সব শুধু জেনির ব্যাপারেই দেখেছি। আমি আগের মতো স্টক লটারির স্বপ্ন দেখতে পাচ্ছি না কেন। এরপর বন্ধুরা আমরা আরও একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে সিনা মারা যাওয়ার পর যখন বেন তার মায়ের সাথে ঝগড়া করছিল আর বলছিল যে আপনি তো ভবিষ্যৎ দেখতে পারতেন তাই না, আপনি সিনার মৃত্যুর কথা আমাকে কেন বলেননি, আমি তাকে বাঁচানোর জন্য কিছু করতাম। তখন মিস এনি বলে, জানি না কেন সিনা রিলেটেড কোনো স্বপ্ন আমি দেখতেই পাই না। বাকি থাকলো ভবিষ্যৎ বদলানোর কথা, তাহলে আমরা যা কিছুই করি না কেন কিন্তু ভবিষ্যৎ বদলাতে পারবো না। যেরকম তুমি অসহায়, বারবার পাস্টে যাওয়ার পরেও পাস্ট বদলাতে পারো না, তেমনি আমিও ভবিষ্যৎ বদলাতে পারবো না। এরকমভাবে আমাদের পূর্বপুরুষদের জীবন চলে গেছে হিরোগিরি দেখানোর চক্করে। এই পাওয়ার আমরা আমাদের জন্যই পেয়েছি, তাই এই পাওয়ার শুধু আমাদের ভালোর জন্যই ব্যবহার করতে পারবো, অন্য কারো লাইফ বদলাতে পারবো না। এই কথা শুনে ব্যান অনেক রেগে যায় আর অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে তার পাওয়ারের ব্যাপারে, যে এটা কোনো সুপার পাওয়ার হলো, এটা তো এক ধরনের অভিশাপ যার জন্য আমাদের ভুগতে হচ্ছে। আমরা জিনিস দেখতে তো পারি কিন্তু বদলাতে পারি না, তাহলে কি লাভ এই পাওয়ারের? তো সিন প্রেজেন্টে চলে আসে, জেনিকে বাসায় আনা হয়। রাস্তায় বেন জেনিকে তার ফ্যামিলির সুপার পাওয়ার ফিরে আসার কথা সব বলে দেয়, যে সবার পাওয়ার ফিরে এসেছে। এই কথা শুনে জেনি হতবাক হয়ে যায় আর বলে, কারো কাছে এরকম পাওয়ারও আছে, আমি জানতাম না। এদিকে আমরা ইনাকে দেখতে পাই যে ইনার সাথে রিম নামের মেয়ে বন্ধুত্ব করার পুরো চেষ্টা করে। সে জোর করে ইনাকে ডান্স ক্লাসে জয়েন করায়। এরপর যখন সব বাচ্চারা একসাথে বাইরে খাবার খেতে যায়, তখন তারা ইনাকে তাদের সাথে যাওয়ার কথা বলে না। এটা দেখে ইনা অনেক উদাস হয়ে যায় আর একাই পাশের একটা মলে গিয়ে ইনস্ট্যান্ট নুডলস কিনে খায়। তখন সেখানে রিমো চলে আসে আর সে বলে, একটা আমার জন্য না না। ইনা জিজ্ঞেস করে, তুমি যাওনি ডান্স ক্লাসের বাচ্চাদের সাথে? রিম বলে, আমি আমার বন্ধুকে ছেড়ে কিভাবে যেতে পারি। এরপর সে ইনার সাথে বসে নুডলস খায় আর বলে, আমাদের ক্লাসমেট ভন, সে তোমাকে পছন্দ করে, তার ব্যবহার দেখেই বোঝা যায় সে তোমাকে সত্যিই কেয়ার করে। তুমি কি তাকে পছন্দ করো? ভন তো আসলে ইনার ক্রাশ। কিন্তু যখন ইনা ডাইরেক্টলি রিমের চোখের দিকে তাকায়, তখন ইনা তার মনের আওয়াজ শুনতে পায়। সে বলছিল যে ভনকে আমি শুরু থেকেই পছন্দ করি, তুমি আমাদের মাঝখানে আসতে পারবে না। যদি তুমিও তাকে পছন্দ করো তাহলে আমি আমাদের বন্ধুত্ব নষ্ট করে ফেলবো। এসব কিছু তো রিম মনে মনে বলছিল, কিন্তু ইনার কাছে শক্তি আছে, তাই সে তার মনের খবরটা জেনে যায়। এসব জানার পর ইনা ভয় পেয়ে যায় আর অসহায় হয়ে বলে, না আমি তাকে পছন্দ করি না। সে সব সময় আঁকড়ে থাকার অভিনয় করে। এরপর যখন সে পেছনে তাকায় তখন সে চমকে যায়, কারণ পেছনে রিমের মতো ভনও ইনার জন্য এখানে এসেছিল, কিন্তু সে শুনেছিল যে ইনা তার ব্যাপারে এরকম ভাবে। এটা জানার পর ভন অনেক কষ্ট পায় আর তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ওইদিকে রাতে আমরা দেখি ব্যান ড্রিঙ্কস করতে যাচ্ছে, কিন্তু তার আজকের দিনের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়, যে কিভাবে সোনাম রুমে জেনির মাথায় আঘাত লেগেছে। ব্যান জেনিকে বাঁচাতে চায়, এই জন্য সে আবারও সেই সময়ে পাস্টে চলে যায়। তখন ব্যান জেনির পিছে পিছে যেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সে উল্টো পায়ে দৌড়ানো শুরু করে দেয়, কারণ ব্যান জেনির পেছনে পেছনে যেতে যেতে চেঞ্জিং রুমে চলে গিয়েছিল আর সে সেখানে জেনিকে একদম কাপড় ছাড়াই দেখে ফেলে। তাই তার একটু অকওয়ার্ড ফিল হয়। এর কারণে সে তাড়াতাড়ি প্রেজেন্টে চলে আসে আর হঠাৎ করে তার অনেক গরম লাগতে শুরু করে দেয়। এই জন্য সে শাওয়ারের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সেই সময়ও জেনিকে বাঁচানোর ব্যাপারে সে ভাবতে থাকে যে যদি আমি তাকে বাঁচাতে পারতাম। এই জন্য সে পৌঁছে যায় ওই রাতে যেদিন জেনি মোটুকে একটু হাওয়াতে উড়তে দেখে ফেলেছিল আর সে ভুদভুদ করে চিৎকার করে পালাচ্ছিল।
আর হঠাৎ করেই সে এসে ব্যানের সাথে ধাক্কা খায়, কিন্তু যখনই জেনি আয়নায় দেখে তখন সে বেনকে দেখতে পায় না। এই জন্য সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ব্যান প্রেজেন্টে চলে আসে, তখনই তার রুমে জেনি চলে আসে আর বেনকে এভাবে ভেজা অবস্থায় দেখে সে অনেক চিন্তিত হয়ে পড়ে যে কি করছে সে। জেনি তো ব্যানের মাথা মুছিয়ে দিতে চায়, কিন্তু ব্যান বলে আমি নিজেই করে নেব। আর এই অকওয়ার্ডনেস দেখে জেনি বুঝে যায় যে ওই আয়নাওয়াল অ্যাক্সিডেন্ট যেটা পাস্টে হয়েছিল পাক্কা সে ওই পাস্ট থেকেই আসছে। তার মানে সেই সময় আমি যাকে আয়নায় দেখেছিলাম ব্যানের ভূতের মতো সে ভিজেছিল, তাহলে সেই সময় হয়তো সে সেখানে গিয়েছিল, তখনই আমি পাস্টে ভিজে যাওয়া ভেনকে দেখতে পেয়েছিলাম। এখন এই ব্যাপারে সুযোগ নিতে চায় জেনি এখানে তাকে ম্যারেজ রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে বলে, কিছুক্ষণ আগে তুমি ভবিষ্যৎ থেকে আমার কাছে এসেছিলে আর গিফট হিসেবে আমাকে এই ফর্ম দিয়েছো। এখন তুমি বলো আমাদের কি করা উচিত। তোমার ভবিষ্যৎ ব্যান তো আমাকে বিয়ে করতে চায়। এই কথা শুনে ব্যান চমকে যায়, কারণ সে এত বড় সিদ্ধান্ত এখন নিতে চায় না। তখন জেনি বলে, আমি তোমাকে আরও একটা কথা বলতে চাই, তুমি শুনবে? আসলে বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি, জেনির মা তাকে বলেছিল যে ব্যান ফায়ার ফাইটারের চাকরি এই জন্য ছেড়ে দিয়েছে কারণ সিয়ানজে গার্লস স্কুলে আগুন লেগেছিল, যেখানে সে যেতে পারেনি, কারণ সে তার ছোট বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিল। কিন্তু ওই স্কুলে আগুন লাগার দুর্ঘটনাতে ব্যানের একজন সিনিয়র মারা গেছে, যে ব্যানের অনেক ক্লোজ ছিল। এই জন্য ব্যান অনেক ডিস্টার্ব হয়ে গিয়েছিল। এই জন্য জেনি ব্যানকে একটা ঘটনা শোনায় যে, জানো, আমি যখন হাই স্কুলে ছিলাম তখন আমাদের স্কুলে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছিল, কিন্তু আমাদের সবার মনে হয়েছিল যে সবসময়ের মতোই হয়তো এটা ফলস অ্যালার্ম বেজে উঠেছে, এই জন্য কেউ তাড়াহুড়ো করে স্কুল ছাড়েনি। তার উপর আবার এই স্কুলের বিল্ডিংটা অনেক পুরনো ছিল, তাই সেখানে রক্ষা করার মতো কোনো জায়গাও ছিল না। ওই ঘটনাতে আমি খুবই খারাপভাবে আঘাত পেয়েছিলাম। এই জন্য যখনই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে তখন আমার প্যানিক অ্যাটাক হয়ে যায়। এই কথা শুনতেই সে জেনিকে জিজ্ঞেস করে, তুমি কি সিয়ানজে গার্লস স্কুলে পড়তে? জেনি বলে, হ্যাঁ, আমি তো মারাই যাচ্ছিলাম, কিন্তু একজন লোক এসে আমার জীবন বাঁচিয়েছে। আর আমার যখন থেকে তোমার সাথে দেখা হয়েছে আমি তোমার মধ্যে ওই লোককে দেখতে পাই, এই জন্য আমি তোমার প্রতি এত আকর্ষিত হচ্ছিলাম। কিন্তু বন্ধুরা, বেনের এরকম কিছুই মনে নেই যে সে ওই দিন কোনো বাচ্চার জীবন বাঁচিয়েছিল। কিন্তু জেনি বলে, তোমার এখনও ওই কথা মনে নেই, তার মানে এটা নয় যে এই ঘটনা আমার সাথে হয়নি। আমার অতীত, তোমার ভবিষ্যৎ তুমি তোমার নিজের চোখেই দেখেছো যে এরকম অনেক ঘটনা হয়েছে যেগুলো আমি আগে এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু তুমি ভবিষ্যতে গিয়ে করছো। তার মানে ওই মল, মাউন্টেন, শিরওয়ালার ঘটনা, এসব জিনিস প্রমাণ করে যে তুমি আবারও ওই হাই স্কুলের পাস্টের ঘটনাতে যাবে আর সেখানে আমার জীবন বাঁচাবে। তখন ব্যান বলে, আমি তোমার সব কথাতেই একমত, কিন্তু বিয়ের জন্য ভালোবাসার প্রয়োজন হয়, দেখা যাক আমাদের মধ্যে ভালোবাসা হয় কি না। এই বলে সে জেনিকে কিস করে দেয়, তাও আবার লিপ টু লিপ। জেনি তো একদম নার্ভাস হয়ে যায়। পরে সিনে আমরা দেখতে পাই জেনি অনেক ভয় পেয়েছিল। তার মনে হয় যে আমি তো একজন সাধারণ মানুষ, আর এই ফ্যামিলির কাছে তো সুপার পাওয়ার আছে, যদি তাদের সুপার পাওয়ার দিয়ে আমার ব্যাপারে জানতে পেরে যায় তাহলে কি হবে। এসব কিছু নিয়ে ভাবতে ভাবতে জেনির আর ঘুম আসে না, তবে মিস এনিরও ঘুম আসছিল না। তাই সে জেনির রুমে আসে আর বলে, কিছুদিন হলো আমি ঠিকভাবে ঘুমাতে পারছি না, তুমি একটা কাজ করো, যদি তোমার ওই রিল্যাক্সিং চা আমাকে একটু পান করাতে তাহলে একটু ভালো হতো। এই জন্য জেনি চা বানাতে যায় আর লুকিয়ে তার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেবেই তার আগেই মিস এনি এসে বলে, আমি জানি তোমার হাতে কি আছে। এই কথা শুনে তো জেনি একদম ভয় পেয়ে যায়। এরপর মিস এনি জেনির হাত ধরে বলে, আমি দেখেছি স্বপ্নে যে তোমার হাতে আমার বংশের আংটি আছে, তার মানে এটা পরিষ্কার তুমি আমার ছেলের বউ হবে। তখন গিয়ে জেনি একটু রিল্যাক্স হয়। জেনি তো মনে হয়েছিল যে আজ সে ধরা পড়েই গেছে, কিন্তু মিস এনি তো রিংয়ের কথা বলছে। এদিকে ব্যানেরও ঘুম আসে না। ব্যান ওই ম্যারেজ রেজিস্ট্রেশন ফর্ম দেখে ভাবে, আমি তো জেনিকে ভালোবাসি না, ভবিষ্যতে আমি তাকে ভালোবাসবো এটা ভেবে আমি তাকে এখন বিয়ে করব, কিছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এটা একদম ঠিক হবে না। যাই হোক, যখন আমি তাকে কিস করেছিলাম তখন আমার কোনো স্পেশাল ফিল হয়নি। তখনই ব্যান সেই কিসের মোমেন্টে পৌঁছে যায় আর সে নিজেকে জেনিকে কিস করতে দেখে ফেলে। এরপর প্রেজেন্টে চলে আসে আর ভাবে যে আমার তো সেই সময় কোনো স্পেশাল ফিল হয়নি, তাহলে তারপরেও সেটা আমার জন্য হ্যাপি মোমেন্টে কিভাবে হয়েছে, যার কারণে আমি আবারও ওই মোমেন্টে চলে গেলাম, বুঝতে পারছি না। যাই হোক, আমি এখন ওই ব্যাপারে ভাবতেই চাই না, একটা কাজ করি, ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। কিন্তু যেই সে ঘুমানোর চেষ্টা করে আর চোখ বন্ধ করতেই যাবে, সে আবারও ওই মোমেন্টে পৌঁছে যায়। আর এভাবে এই ড্রামাটা আসলে পুরো রাতই চলতে থাকে। এক রাতেই তার আর জেনির কিসিং সিন 100 বার দেখানো হয়।
পরদিন সকালে যখন তার আর জেনির সামনাসামনি দেখা হয় তখন সে আনকমফোর্টেবল ফিল করে, কারণ সারা রাত সে শুধু কিসিং সিনই দেখেছে। কিন্তু তারপরেও সে নিজেকে ঠিক রাখে। জেনি যে ঘর পরিষ্কার করছিল তাকে ব্যান তার সাথে হাঁটতে যেতে বলে। সেখানে গিয়ে সে জেনিকে জিজ্ঞেস করে, তোমার স্কুলে আগুন লাগার ব্যাপারে কিছু বলো, যে আমি তোমাকে কিভাবে বাঁচিয়েছিলাম, ঠিক কোথায় ছিলে। এই কথা শুনে জেনি ভয় পেয়ে যায়, কারণ এরকম কিছু তো কখনো হয়নি। সে তো মিথ্যা গল্প শুনিয়েছিল যাতে ব্যান তাকে নিয়ে ইমোশনাল হয়ে যায়, কিন্তু সে তো ক্রস চেক করার জন্য উল্টা প্রশ্ন করছে। তখন জেনি বলে, তুমি ভবিষ্যৎ থেকে এসে আমাকে ম্যারেজে রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছো, কাল কিস করেছো, আর এখন তুমি আমাকে এরকম প্রশ্ন করছো। বলো, তোমার কি মনে হয় না যে তোমার সাথে আমার ভালোবাসার কথা বলা উচিত? ম্যান বলে, দেখো, কাল রাতে যা হয়েছে সেটা সিরিয়াসলি নিও না। আমি তোমাকে শুধু এই জন্যই কিস করেছিলাম যাতে আমি এটা দেখতে পারি যে আমার স্পেশাল ফিল হয় নাকি না, কিন্তু আমার এরকম কোনো ফিলই হয়নি। এই জন্য আমি চাই কাল রাতে কিস করার আগে আমাদের মধ্যে যে লেভেলের সম্পর্ক ছিল এখন সেই লেভেলেই থাকুক। আমরা তাড়াহুড়ো করে এগিয়ে যাওয়ার বদলে এক স্টেপ পিছিয়ে নিয়ে যাব। এই কথা শুনে জেনি রাগ উঠে যায় আর সে ব্যানকে একটা থাপ্পড় মারে, আর সে আবারও বাসা পরিষ্কার করার জন্য চলে যায়। এদিকে মিস এনি তার একটা দামি ঘড়ি পাচ্ছিল না। তার সন্দেহ সোজা যায় তার মোটো মেয়ের উপরে। মিস এনি হঠাৎ করে মোটো রুমের দরজা খুলে তার রুমে ঢুকে পড়ে, আর এটা দেখে মোটো ভয় পেয়ে যায়। আর সে কিছু তো লুকাচ্ছিল বন্ধুরা। এটা দেখে মিস এনির সন্দেহ আরও বেড়ে যায়, কিন্তু যখন মিস এনি সার্চ করে তখন দেখে মোটোর কাছে খাবারের জিনিস ছাড়া আর কোনো কিছুই নেই। এটা দেখে মিস এনি অবাক হয়ে যায় আর বলে, তাহলে আমার ঘড়ি কে চুরি করলো? তখন মোটু সোজা জেনির উপরে ব্লেম দেয়। মোটু তার মায়ের সাথে সোজা জেনির কাছে যায়। সেই সময় বেনের রুম পরিষ্কার করছিল সে। জেনির হাতে একটা কাগজ ছিল। জেনি তাদের দেখে তাড়াতাড়ি সেটা লুকিয়ে ফেলে, আর তখনই মোটু তার পেছনে পড়ে যায় আর বলে, তুমি কি লুকাতে চাচ্ছ, দেখাও। মোটু জেনি থেকে সেটা কেড়েও নেয়, কিন্তু মোটু যখন ওই পেপারটা খুলে দেখে যেটা কিনা ছিল ম্যারেজ রেজিস্ট্রেশন ফর্ম, এটা দেখে তো মোটুর মাথা ঘুরতে থাকে। তবে এটা দেখে ব্যানের মা বাবা অনেক খুশি হয়ে যায় আর বলে, এইসব কবে হয়েছে, তোমরা কিছুই বলনি কেন? তখন জেনি এটা বলে যে, আমি তো এর ব্যাপারে কিছুই জানতাম না, আমি তো তার রুম পরিষ্কার করছিলাম আর এটা পেয়েছি। তারপর সবাই উত্তরের জন্য ব্যানের দিকে তাকায়, কিন্তু ব্যান তাদেরকে সব ঘটনা বোঝাতে পারবে না, কারণ তার ভয় ছিল যে তার মা যদি জেনে যায় যে তার পাওয়ার জেনির কারণে আবার ফিরে এসেছে, তাহলে সে তো তাদেরকে এখানেই বিয়ে করে দেবে। এই জন্যই ব্যান বলে, আমি তো এখনই এই ব্যাপারে ভাবছি, কিন্তু বিয়ের জন্য তো জেনির ফ্যামিলিরও পারমিশন নিতে হবে, তাই না? এই কথা শুনে তো অবাক হয়ে যায় সবাই আর বলে, জেনির ফ্যামিলি আছে কি? তুমি তো বলেছিলে যে এই পৃথিবীতে তুমি একা। তখন জেনিকে অনেক গল্প বলতে হয় যে আমার বাবা মারা যাওয়ার পর একজন চেনা জানা মহিলা আমাকে অ্যাডপ্ট করেছিল, আমি তাকে শুধু মা বলেই ডাকি, কিন্তু তার পারমিশন ম্যাটার করে না। এই কথা শুনে মিস এনির জেনির উপরে একটু সন্দেহ হয়, তাই সে তার হাজবেন্ডকে একা ডেকে নিয়ে বলে, একটু খোঁজ নাও তার অতীতের ব্যাপারে। মোটু বলে, মা, আমিও কিছু খোঁজ করব কি? আমার মাইন্ড একদম জেমস বন্ডের মতো কাজ করে। মিস এনি বলে, না না, তুমি শুধু আমার ঘড়ি ফিরিয়ে দাও যেটা তুমি চুরি করেছো। এই কথা শুনে মোটুর অনেক রাগ হয় আর বলে, আমার মা আমাকে বিশ্বাস কেন করে না? আর সত্যি বন্ধুরা, যে মিস এনির ঘড়ি মোটু না, বরং ইনাই চুরি করেছিল, কারণ ইনা সেই ঘড়ি রিমের জন্মদিনে গিফট হিসেবে গিফট দেয়, তাও আবার স্কুলে, যেটা দেখে রিম অনেক খুশি হয়ে যায়। এরপর রিমের ইনার জুতাও পছন্দ হয়, তাই রিম ভাবে যে এইমাত্র সে তো আমাকে এত দামি একটা ঘড়ি গিফট করেছে, যদি আমি এখনই তার জুতা চাই তাহলে বেশি হয়ে যাবে। কিন্তু ইনা তার মনের কথা আই কন্ট্যাক্ট হওয়ার কারণে সেটাও জেনে যায় আর বলে, তোমার কি আমার জুতা ভালো লেগেছে? তুমি একটা কাজ করো, কিছুদিনের জন্য এটা রেখে দাও। এতে রিম আরও বেশি খুশি হয়ে যায়। তখনই ভন তাদেরকে বাই বলে, কিন্তু শুধু রিম উত্তর দেয়। ভন তখন সামনে থেকে ইনাকে বলে, আমি তো তোমাকেও বাই বলেছি। তখন ইনা উত্তর দেয় যে বাই। অন্যদিকে মিস্টার বেক একজন ডিটেকটিভের মাধ্যমে খোঁজ নেয় জেনির মায়ের ব্যাপারে, যে সে কেমন মহিলা। এরপর সে তাড়াতাড়ি তার ওয়াইফকে কল করে সব কথা বলে দেয় যে ওই মহিলা তো একজন ঋণ খেলাপি, এমনকি প্রতারণার জন্য জেলও খেটেছে। সে টাকার জন্য যে কারোর সাথে যা কিছুই করতে পারে। এই কথা শুনে তো মিস এনি একদমই অবাক হয়ে যায় আর বলে, তুমি যার এত প্রশংসা করছো সে আমার সামনেই বসে আছে। আর হ্যাঁ বন্ধুরা, জেনির আঙ্কেল তার মাকে আগেই বলে দিয়েছিল যে মিস্টার বেক আমাদের ব্যাপারে খোঁজ নিচ্ছে, সে খুব তাড়াতাড়ি জানতে পারবে। এই জন্য জেনির মা নিজেই সামনাসামনি কথা বলতে এসেছে। সে তো এনি আর তার ফ্যামিলির সামনে জেনিকে বকা দেয় আর বলে, তুমি এখানে কি করছো?
তোমার তো চাকরিতে থাকা উচিত। এরপর সে মিস জেনিকে বলে আমার জেনি অনেক ট্যালেন্টেড, সে যদি চাকরিতে থাকতো তাহলে সে টাকাও পেত আর অনেক সুবিধাও পেত, কিন্তু সে এখানে থেকে ঘর ঝাড়ু মোছা করছে। সমাজের লোকেরা নানান রকমের কথা বলছে যে জেনির বিয়ে না করে একটা ছেলের সাথে থাকছে, এসব আমার জন্য ভালো না। তারপর এনি তাকে সত্য সম্পর্কে উপহাস করার চেষ্টা করে। তখন জেনির মা বলে হ্যাঁ, আমি একবার জেলে গিয়েছিলাম, তাই কি হয়েছে, আমি আমার কাজের জন্য লজ্জিত। আপনি হয়তো জানেন না যে আমি কি কি দিন দেখেছি। যখন আমি জেলে ছিলাম তখন আমার একমাত্র মেয়ে মারা গিয়েছিল। এই জন্য আমি জেল থেকে বের হয়ে এই সিদ্ধান্ত নেই যে আমি অসহায় মেয়েদেরকে সাপোর্ট করব। আমি যতটা সম্ভব পেরেছি এই মেয়েদেরকে খাওয়া দাওয়া করিয়ে বড় করেছি। এখন আমি তাদেরকে ভালো ফ্যামিলিতে বিয়েও দেব, কারণ আমি এত বছরে সুনাম বিজনেস থেকে অনেক টাকা ইনকাম করেছি। এখন আমার কারোর দয়ার প্রয়োজন নেই। আর আপনি আপনার ব্যাপারেই ভাববেন না। লোক তো আপনার ফ্যামিলির ব্যাপারেও নানান রকমের কথা বলে, আপনি নাকি পাগল হয়ে গেছেন এরকম লোকেরা বলে। আপনি আপনার ছেলে প্রথম ওয়াইফকে তার মৃত্যুর আগ পর্যন্ত মেনে নেননি। আরও কথা আছে যে গাড়ি অ্যাক্সিডেন্টে বেচারি মারা যায়, কিন্তু আপনার ছেলের একটু আঘাত লাগেনি। কিভাবে? লোকেরা বলছে তার মৃত্যুর পেছনেও নাকি আপনাদেরই হাত আছে। আপনারা কি ভেবেছেন যে জেনির নিজের মানে তাই তার সাথে যা ইচ্ছা তাই করা যাবে? আপনারা দেখেন, আমি এরকম কখনোই হতে দেব না। যদি আপনারা জেনিকে এতই পছন্দ করেন তাহলে অফিসিয়ালি বিয়ে করান, না হলে আমি তাকে আমার সাথে নিয়ে চলে যাব। বন্ধুরা, এখানে তো মামলা আরও উল্টো হয়ে যায়। এসব বলে তো জেনির মা চলে যায়। তখনই তার মেন গেটে ইনার সাথে দেখা হয়ে যায়। সেখানে সে ইনার উপরে জোর করেই ভালোবাসা দেখায়। এরপর জেনি নোটিস করে যে ইনার তার ক্লাসরুমে জুতা পরে এসেছে। তখন জেনি তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনার কথা মনে পড়ে যায় যে কিভাবে আমাকেও স্কুলে বুলি করতো, আমার জুতা সবাই ময়লায় ফেলে দিত, তাও আবার কিছু বুলিং করা মেয়েদের মাধ্যমে। আবারও ইনার সাথে এরকম কিছু হচ্ছে না তো? এসব ভেবে তার ইনার জন্য চিন্তা হয়। এরপর তার মা সেখান থেকে চলে যাওয়ার পর সেই ব্যাপারে ইনার সাথে কথা বলতে তার রুমে যায়। সেই সময় ইনা জেনির মনের কথা পড়ে নেয়, কারণ সে তার চশমা পরেছিল। ইনা তাড়াতাড়ি বলে আমাকে স্কুলে কেউ বুলি করেনি, আমার অনেক ভালো বন্ধু আছে। এই কথা শুনে জেনি অনেক অবাক হয়ে যায় যে আমি তো এখনও আমার কথা তাকে বলিনি, তাহলে সে কিভাবে জানতে পারলো। অন্যদিকে আমরা গ্রেসকে দেখতে পাই। জিমে একটা ছেলে তার সাথে কিছুদিন থেকে ফ্লার্টিং করছিল। আজ তো সে তার সীমায় পার করছিল। সে গ্রেসের অনুমতি ছাড়াই তাকে স্পর্শ করে আর তার সাথে খারাপ খারাপ কথা বলে, আর এসবের উত্তর গ্রেস খুবই রুডলি ভাবে দেয়। তাই সেই ছেলে গ্রেসকে মারতে আসে, কিন্তু সেই ছেলের হাত মুটু ধরে ফেলে আর ওই ছেলেকে এমনভাবে ভয় দেখায় যে জিম থেকেই বের করে দেয়। মোটুর এই ব্যাপারটা গ্রেসের অনেক পছন্দ হয় আর সে তাকে তার সাথে ডিনারের জন্য ইনভাইট করে। ওইদিকে মিস এনি টেনশনে মাথা খারাপ, না সে জেনির হাতের খাবার খেতে পারে না তার সাথে ভালোভাবে কথা বলতে পারে। আর যখন মোটু বাসায় আসে তখন সেখান থেকে জেনিকে পাঠিয়ে দেয়। তারা সবাই ডিসকাস করতে শুরু করে আজকে ঘটনার ব্যাপারে। মোটু যখন জানতে পারে যে জেনির মাও আছে আর সে জেলে শাস্তি ভোগ করে এসেছে, তখন মোটুর অবস্থা খারাপ হয়ে যায়। সে তার মাকে ক্লিয়ারভাবে বলে দেয় যে মা, আমাদের ঘরে কোনো অত্যাচারীকে যুক্ত করা যাবে না, আমাদেরকে এখনই জেনিকে ধাক্কা মেরে বাসা থেকে বের করে দেওয়া উচিত। তখন মিস এনি বলে কিন্তু আমি স্বপ্নে দেখেছি জেনির হাতে আমাদের বংশের রিং ছিল। এই কথা শুনে মোটু বলে এটাও তো হতে পারে যে সে চুরি করে রিংটা পরে নিয়েছে, কারণ আপনি তো তার ব্যাপারে আগে পেছে কোনো স্বপ্ন দেখেননি, তাই না? তাহলে আপনি কিভাবে জানলেন যে সে বিয়ের পরেই ওই রিং পরেছে? চুরিও তো করতে পারে, তাই না?